হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগতম তুলি এডুকেশন চ্যানেলটিতে। আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। কি বলেছে? একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার প্রথম প্রশ্ন বলেছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? 100 বছর, 150 বছর, 175 বছর না 200 বছর? উত্তর হবে 200 বছর। তারপরে বলেছে, কোকোনদ হলো শ্বেতপদ্ম, রক্তপদ্ম, নীলপদ্ম না হলুদ পদ্ম? উত্তর হবে রক্তপদ্ম। তিনেরটা দেখো কি বলেছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা কে? আশরাফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার না যোগীন্দ্রনাথ সরকার? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। চারেরটা দেখো, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজির পরিচয় হলো কোথায়? মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায় না কলকাতায়? উত্তর হবে বাঁকুড়ায়। পাঁচের দাগে, খোকনের বাড়ির সামনেই ছিল একটি বটগাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ না বকুল গাছ? উত্তর হবে ইউক্যালিপটাস গাছ। দুইয়ের দাগের প্রশ্নে কি বলেছে দেখো, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 প্রশ্ন, তা আপনার কবিতা শুনছেই বাকি আর পড়ছেই বাকি, এ কথার উত্তরে স্রোত কী বলেছিলেন? উত্তর, উপরে উল্লেখিত লাইনটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উল্লেখিত প্রশ্নটি পাগলা গণেশকে করা হয়েছিল। এবার একটু প্যারা দিয়ে লিখবে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে। কাগজে লেখা সেই কবিতাগুলি ভাসিয়ে দিচ্ছে বাতাসে। যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা করতে আগ্রহ প্রকাশ করলে তাহলে সে পড়বে। 2-2, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর, উদ্দীপ্ত লাইনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি বাইরনের লেখা। 2-3, 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? উত্তর, আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি বাংলাদেশ, ভাটিয়ালি, জারি, সারি, এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনার নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। 2-4 দেখো, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? উত্তর, প্রশ্ন উল্লেখিত লাইনটি রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 2-5, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? উত্তর, উদ্ধৃত অংশটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পটি থেকে নেওয়া হয়েছে। খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু একবার খোকনদের বাড়িতে এসে খোকনের আঁকা ছবিগুলি দেখেছিলেন এবং মন্তব্য করেছিলেন সেগুলো সবই নাকি নকল ছবি, খোকনের নিজের হাতে আঁকা ছবি নয়। এই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। 2-6, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? উত্তর, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে বলেন তিনি হ্রদের সমস্ত জল শুকিয়ে দিতে পারবেন। অসীমা বলেছিল সেই মেঘ থেকে অন্য জায়গায় হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। উত্তরে পুরন্দর চৌধুরী বলেছিলেন এর ফলে সাইবেরিয়ায় খুব জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। এই কথা শুনে অসীমার মনে হয়েছিল যে পুরন্দর চৌধুরী তার সঙ্গে ঠাট্টা করছিলেন। 2-7, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? উত্তর, 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময় অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। 2-8, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা বলা এসেছে? কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? উত্তর, মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন, এ ছবি আমি পরেও দেখেছি,
এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। 2 তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন? কারণ রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করেন বিশাল অট্টালিকা তৈরির মধ্য দিয়ে নিজেদের নাম এই ধরনীর বুকে রেখে যাবেন, তারা ভুল করছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন এটা আদৌ সম্ভব নয়। তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। 2 নীরব এখানে অমর কিষাণপাড়া। কিষাণপাড়াকে অমর বলা হয়েছে কেন? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় দেখা যায় দুর্ভিক্ষ কিষাণপাড়ার মানুষদের জীবনযাত্রাকে থামিয়ে দিতে পারেনি। দুর্ভিক্ষের পর সেখানকার মানুষ আবার জেগে উঠেছে কাজের মধ্য দিয়ে, তাই কবি কিষাণপাড়াকে অমর বলেছেন। এবার 3 দাগের কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায়। প্রশ্ন, জীবন হবে পদ্মময়। জীবন কিভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতার কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কবির মতে পরিবেশ অহরহই ঘটে চলেছে, কেননা কোনো ঘটনা কোনটি প্রাকৃতিক আবার কোনটি যান্ত্রিক, কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। একাগ্র চিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্মময় হয়ে উঠবে। 3 দেখো কি প্রশ্ন বলেছে? কুতুব মিনারের কথা রচনাংশে অনুসারে কুতুব মিনার নির্মাণশৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তরে আসা যাক। কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনার নির্দেশন শুধুমাত্র এদেশের নয়, ইরানের তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব 5 তলার নির্মাণ। প্রথম তলায় আছে বাঁশি ও কোণের নকশা। কুতুবে 2য় তলায় আছে শুধু বাঁশি আর 3য় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ পঞ্চম তলাতে কী ছিল জানা সম্ভব হয়নি, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনার থেকে কোমর বন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা এবং চক্রে নকশা আর দেয়ালে আরবি লেখার সারি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুদের। তাছাড়া কুতুব মিনারের মিনার এরগুলি অপ্রতিদ্বন্দ্বী। এবার দেখো গ্রামার দিয়েছে, তো 4 দিকে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 প্রশ্নে কি বলেছে? খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর, বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষায় যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? উত্তর, বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব। শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। এভাবেই তদ্ভব শব্দ গড়ে ওঠে। 4.3 অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের উদাহরণ দাও। দেখো, কুৎসিত থেকে যেমন এসেছে কুৎসিত, আর গৃহিণী থেকে এসেছে গিন্নি। 4.4 বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হস্র স্বরচিহ্ন হবে, উদাহরণ দাও। উত্তর দেখো, গাঙ্গুলি। গাঙ্গুলি কিন্তু লয় দীর্ঘকার হবে না। আর চ্যাটার্জি দীর্ঘকার হবে না। 4.5 তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো, উত্তর হচ্ছে বেশ কিছু সংস্কৃত শব্দ প্রকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হস্ত থেকে কি হত্থ, তা থেকে আবার কি এসেছে হাত। দেখো, এখানে হস্ত সংস্কৃত শব্দ হত্থ প্রাকৃত শব্দ থেকে বাংলায় হাত হয়েছে। অপরদিকে অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।
তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধতৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। অর্ধতৎসম শব্দের উদাহরণ হলো জোছনা, ছ্যারাদ্দ, গিন্নি, বৈষ্টম, কুৎসিত ইত্যাদি। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত কি জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুশিত শব্দ থেকে আগত। 5 দাগের এবার কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 রি, র, অন্ত্যস্ত জ এই 3 বর্ণের পরে শব্দের মধ্যে দন্তেন্য না মূর্ধন্য হয়? প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। দেখো উত্তর ঋণ, রি মূর্ধন্য ঋণ, বর্ণ, ব মূর্ধন্য রে বর্ণ, স্মরণ দন্তেশ্বয় ম, র মূর্ধন্য বরণ, ব র মূর্ধন্য, তৃণ তয়রি মূর্ধন্য, শীর্ণ তালবেশয় দীর্ঘই মূর্ধন্য রে, ঘৃণা ঘয়রি মূর্ধন্য একা ইত্যাদি। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য বসেছে। এবার 5.2 পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে ষষ্ঠ শব্দের যোগ হলে ষষ্ঠী শব্দ প্রথম দন্তেশ্ব হয় অন্ত্যস্ত জ। উদাহরণ দাও। উত্তর দেখো, মাতুঃশ্বাসা বা মাতৃশ্বাসা। মাতুঃ যুক্ত শস্য, মাতৃ যুক্ত শস্য, এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী, মাসি। আর পিতৃশ্বাসা দেখো পিতৃ যুক্ত শস্য, এর বাংলা অর্থ হলো বাবার ভাই, কাকু অর্থাৎ জেঠু। 5.3 দেখো কি বলেছে, ভাব প্রকাশক ধর্নাত্মক শব্দের প্রয়োগে একটি করে বাক্য রচনা করো। উত্তর কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হলো ভাব প্রকাশক ধর্নাত্মক শব্দ। 5.4 দেখো আসো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমটা শূন্যস্থান আছে, তারপর এটা তিত আর তেতো, তাহলে প্রথমটা হবে তিক্ত, তিক্ত থেকে এসেছে তিত, তা থেকে আবার তেতো। 5.5 দেখো, বানান সংশোধন করো। পুরস্কার পয় দীর্ঘ র, পেট কাটা মূর্ধন্যস্বয় কয়াকার র। দেখো উত্তর কি আছে, পুরস্কার হবে সঠিক উত্তরটা। তাহলে কি হয়, হর্ষ র দন্তেশ্বয় কয়াকার র। এবার কি বলেছে, পত্র রচনা করো। পত্র রচনা কি বলেছে, যা তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছে একটি আবেদনপত্র লেখো। তাহলে উত্তর এভাবে লিখবে তোমরা, মাননীয় বা মাননীয়া বলে লিখবে, তার নিচে আবার লিখবে সমষ্টি উন্নয়ন আধিকারিক, তারপরে ঠিকানা দেবে যেখানে পাঠাবে, বিষয় লিখবে তোমাদের গ্রামের নাম প্রথমে দিবে, পাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তারপরে দেখো বাঁদিকে লিখবে মহাশয় বা মহাশয়া, এবার কমা দিয়ে তার নিচ থেকে লিখবে আপনার নিকট সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের এখানে, অর্থাৎ তারপরে দেখো গ্রামের নাম লিখবে, পাড়ায় উচ্চ বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় 10,000-এর ওপরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার নেই। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা, মানুষ গঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। তাছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কে জ্ঞান চর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে। এবার দেখো একটু ফাঁকা দিয়ে একটু বাঁদিক ছেড়ে লিখবে, অতএব তারপরে লিখবে গ্রামের নামটা দেবে, পাড়ার সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতি সত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দিয়ে এটা হয়ে গেল, দিয়ে ডান দিকে আবার লিখবে ধন্যবাদান্তে গ্রামবাসীদের পক্ষ থেকে, তোমার এখান থেকে নিজের নাম লিখবে, তার নিচে স্থান দেবে কোথা থেকে লিখছো, তার নিচে আবার তারিখ দেবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।